সুধী দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী এবং সেই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জামায়াত ইসলামী ধর্মের নামে রাজনীতি করে আর মিথ্যা কথা বলে। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। যদিও এর প্রতিবাদ জানিয়ে জামায়াত ইসলামী বলেছে, জামায়াতকে নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিথ্যাচার, দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য দিয়েছেন। এর আগে জুলাই সনদ নিয়ে জামায়াত এনসিপি মিথ্যাচার করছে এমন অভিযোগও করা হয় বিএনপির পক্ষ থেকে। মোট কথা, রাজনীতির মাঠে মিথ্যাচার একটি অলিখিত কৌশল। প্রতিপক্ষকে ঘায়েল করতে, জনমত নিজেদের করে রাখতে, দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে বিভিন্ন সময় এ ধরনের বক্তব্য দেন রাজনীতিবিদরা। বিশ্লেষকদের মতে, রাজনীতিতে মিথ্যাচার দীর্ঘমেয়াদী একটি জাতিকে নৈতিক ও আর্থসামাজিক দিক দিয়ে পেছনের দিকে ঠেলে দেয়। দর্শক, আজ তাই আমরা আলোচনার বিষয় নির্ধারণ করেছি রাজনীতিতে মিথ্যাচার কি কৌশল। আবার সেই সাথে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে দেশে হঠাৎ করে বেড়ে গেছে নৃশংসতা। যদি বলি, একেবারে শিশু ধর্ষণ থেকে অনেক কিছু অবনতি হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির। প্রায় ঘটছে খুনের মতো ঘটনা, নৃশংস ঘটনা। ধর্ষণের শিকার হচ্ছে শিশু থেকে বয়োবৃদ্ধ। বিচারহীনতার সংস্কৃতির কারণে ক্ষতিগ্রস্ত পরিবার হতাশা আর কষ্টকে বুকে পাথর চাপা দিয়ে বিচারের আশা ছেড়ে দিয়েছেন। দর্শক, আমরা এই দুটি বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চাই এবং এই আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং জামায়াত নেতা। অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার বাইরে আছেন ডাক্তার রাকিব আল হাসান, ইয়ুথ লিডার ও রাজনৈতিক বিশ্লেষক। ডক্টর রাকিব হাসান, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। নিশ্চয়ই আপনারাও আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশায় আলোচনা শুরু করতে চাই। যেহেতু বলেছিলাম রাজনীতিতে মিথ্যাচার কি কৌশল, আবার সেই সাথে আজকে যে বিষয়, এই বিষয়টি নিয়ে আলাপ হবে, সেই সাথে আলাপ হবে যে হারে নৃশংসতা বেড়ে গেছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কেন হচ্ছে, এই বিষয় নিয়েও আলোচনা করবার জন্য দুজন আলোচক আছে। আমি প্রথমে একটু ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে চাই। ডাক্তার রাকিব আল হাসান, যদি বলি, গতকালকে সম্ভবত ঠাকুরগাঁওয়ে একটি অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যিনি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী, তিনি মন্তব্য করেছেন, ধর্মের নামে একটি দল আছে, ধর্মের নামে রাজনীতি করে, খুব সুন্দর সুন্দর কথা বলবে, মিঠা মিঠা কথা, আর ধর্মের কথা বলবে আর মিথ্যা কথা বলবে। এই করে আর রাজনীতি হবে না। জনগণের ভালোবাসা পেতে হলে সত্য কথা বলে জনগণকে ভালোবেসে এগুতে হবে। তখন ভীষণভাবে ঢাকঢোল বাজাচ্ছিল, ক্ষমতায় এসে গেছে, কোথায় গেল তারা, মানুষ ভোট দিয়েছে। এবং সেই সাথে আরেকটা কথা তিনি বলেছেন, এদেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না, কারণ 1971 সালে আমার স্বাধীনতার বিরোধিতা করেছিল, কোনো মতেই তাদেরকে ক্ষমতায় নিয়ে আসতে পারি না এই দেশের মানুষ। একটু যদি বলতেন যে জামায়াত ইসলামী মিথ্যা কথা বলে, মিথ্যার আশ্রয় নেয়, কতটুকু সত্য বা কতটুকু, আপনার বিশ্লেষণটা কি? জি, আপনাকে ধন্যবাদ। আমার সহ-আলোচক এবং দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা। দেখুন, এটা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি যে জায়গায় বক্তব্যটা দিয়েছেন, আপনার আলোচনার সূত্রপাতে এটা ছিল যে রাজনৈতিক কৌশল কিনা। তো এটাকে আমরা আরও একটু নবে বলতে পারি যে সেটা হচ্ছে কি, রাজনীতিবিদরা যখন মাঠে ঘাটে অনেক কথাবার্তা বলেন, এগুলাকে একটা তার নেতাকর্মীকে চাঙ্গা করার জন্য পলিটিক্যাল স্ট্যান্ডবাজিকে বলে থাকেন। তো এগুলা বাংলাদেশে কালচারাল, এগুলো পুরনো ঘটনা, এগুলা আসলে অ্যানালাইসিস করার মতো কিছু আমি দেখি না, এক নম্বর কথা আমার জায়গা থেকে। আর সেকেন্ড কথা হচ্ছে, ধরেন এগুলা যিনি বলেছেন তার মুখ থেকে ব্যাখ্যাটা শুনলে ভালো হয়। বাট আমার কাছে যেটা মনে হয় যে এটা এটা পুরাতন চিরাচরিত সংস্কৃতি, একজনকে দোষারোপের রাজনীতি, একজনকে দোষারোপ করা। আর ইচ্ছার বড় একটা বিষয় হচ্ছে, ধরেন এর কথার পৃষ্ঠে আর একটা কথা আসে, অনেকেই প্রশ্নটি করেন যে জামাত বিএনপি তো দীর্ঘদিন একসাথে জোট ছিল, দুইবার সরকারও জোট ছিল, ক্যাবিনেটও শেয়ার করছে, পার্লামেন্টও শেয়ার করছে, অনেক কিছুই করছে, তো এখন কেন সেটা বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছে গেল? তা আমি বাকবিতণ্ডার পর্যায়ে পৌঁছাটাও আমি খারাপভাবে দেখি না, কারণ এটা জামাত এখন আলাদা হয়ে গেছে এবং জামাত বিএনপির সাথে যখন ছিল তখন তারা কিন্তু ক্ষমতার জন্য মেইন স্ট্রিম পার্টি ছিল না। এখন তো জামাত প্রধান বিরোধী দল এবং তারা ক্ষমতার প্রধানতম শক্তি। তো সে বিরোধী শক্তি, এবং তারা চাইবে স্বাভাবিক, যখন একটা ক্লাসের আপনার রুল নাম্বার 10 থেকে 2 আসবে বা 3 আসবে, তখন আপনার টার্গেট থাকবে রুল নাম্বার 1 যাওয়া। কোনো একটি টিম যদি ফুটবল বিশ্বকাপে যদি সেমিফাইনাল খেলে এক আসরে, পর আসরে টার্গেট থাকবে ফাইনালে খেলা, রানার আপ হলে টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। এটা হতেই পারে, এটা জামাতের দিক থেকে হতেই পারে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে এগুলা ডেমোক্রেটিক একটা সৌন্দর্য থাকাটা খুব ভালো, অসুবিধার কিছু নয়, কিন্তু জিনিসটা যেন রক্তপাতের দিকে না যায় এবং সহিংস হয়ে না ওঠে, এবং একই সাথে যেন জনগণের ভোগান্তি না হয়ে থাকে।
তো এটা নিয়ে আর খুব বেশি আমি কিছু জামায়াত বলতে 1971 সালে চাই না। স্বাধীনতা বিরোধী এই আচ্ছা, বিষয়টাও এবার কি আসি। স্ট্যান্ড বাজি বা একটা না না ওটা না, বক্তব্য আমি কিনা? এই বক্তব্যের প্রসঙ্গে মানে প্রেক্ষিতে আমি এটা বললাম প্রসঙ্গে। আর এবার আসি যে জামাতকে কখনো মানুষ ক্ষমতায় দেখতে চায় না যেটা বলছেন, এক্ষেত্রে এটা ট্রু। কারণ হচ্ছে ধরেন মানে জামাত যত কিছুই করুক না কেন, যেহেতু জামাত ইসলামী ব্যানারে ওরা রাজনীতি করছে এবং জামাতের ইসলাম ওদের যে মুক্তিযুদ্ধের একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে, তো সেই জায়গা থেকে আসলে বাংলাদেশের জনগণের মাঝে বা স্বাধীনতাপ্রেমী মানুষের মধ্যে এই ধরনের একটা দগদগে ক্ষত রয়েছে, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে কি জামাতের যে বিষয়টা, সেটা হচ্ছে কি আপনার জামাত মানে আপনি দেখেন জামাত কিন্তু যখন জামাতের গণতন্ত্র বলেন, জামাতের অগ্রযাত্রা বলেন, তারা এটাই বলছিল যে আমরা শরীয়ভিত্তিক রাষ্ট্র চাই, আমরা ইসলাম কায়েম করতে চাই, এখনও বলতেছে যে আমরা ইসলাম কায়েম করতে চাই। কিন্তু বাংলাদেশের মানুষের যদি আপনি মনস্তাত্ত্বিক জগৎটা দেখেন, সেটা হচ্ছে ধরেন বাংলাদেশ 90% মুসলিমের দেশ, কিন্তু বাংলাদেশের 90% মুসলিম তো আর ইসলামী শাসন চায় না, এবং বাংলাদেশের মানুষের উপর আপনি জোর করে চাপিয়ে দিতে পারবেন না। এই কারণে আপনি দেখেন এবারে যদি ইলেকশনের আগে যদি তাদের যে খোলসটা দেখেন, খোলসটা নিজেরাই বদলাইছে। আপনি দেখেন ওনাদের নায়েবে আমি ডক্টর আব্দুল্লাহ তায়ের, উনি বলেছেন যে আমরা আসলে শরিয়া রাষ্ট্র চাই না, আমরা ইসলামের ভিত্তিতে গণতন্ত্র চাই। তো এটার আবার কোন ফর্মুলা আমরা জানি না। মানে ধরেন ইসলামের সাথে গণতন্ত্র তো অনেক কিছু সাংঘর্ষিক রয়েছে, শরিয়ার সাথে অনেক কিছু সাংঘর্ষিক রয়েছে। সুতরাং তারা পিপলের এই সেন্টিমেন্টটা তারা জানে, যে তারা এই কারণে পিপলকে সন্তুষ্ট করার জন্য, ভোট ব্যাংক করার জন্য, এটা তাদের কৌশল হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ধরেন এই জামাতের যে কৃষ্টি কালচার বা জামাতের যে পলিটিক্যাল প্যাটার্ন, হ্যাঁ তারা গ্রো করছে, এটা ভালো, বা তারা একটা শক্তি হয়ে উঠেছে, অনেক মানুষের ভোট আশা আকাঙ্ক্ষা তারা অর্জন করেছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে জামাত ক্ষমতা যাওয়ার জন্য তারা ক্ষমতা যাওয়ার জন্য মানে কোনো আশা আকাঙ্ক্ষা দেখে না। না, আশা আকাঙ্ক্ষা দেখতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলাদেশের মানুষ তাদেরকে ক্ষমতা নিয়ে যাবে এটা আমি মনে করি না। আর কিন্তু এবারে নির্বাচনে তারা এত বেশি ভোট পেল, এটার কারণে তারা আশা দেখতে পারে কিনা? অসুবিধা তো না, আমি তো বললাম এটা তো দেখতেই পারে, কোনো অসুবিধা নেই। রুল নাম্বার 2 হলে আপনার পরবার রুল নাম্বার 1 হতে চাইবেন, জামাত তো চাইবেই, আমার যাগুলো আমিও তাই করতাম। তাহলে তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো বলছে কোনোদিনই আসবে না। ক্ষমতা আসবে না, কেন আসবে না আমি এটা বললাম আপনাকে। ধরেন জামাতের যে বিষয়টা, আপনি এত ভোট পাওয়ার পিছনে কারণও আছে। ধরেন এবার তো ধরেন আওয়ামী লীগ মাঠে ছিল না, তো আওয়ামী লীগের তো একটা ভোট ব্যাংক রয়েছে। তো আওয়ামী লীগের ভোট ব্যাংকটা তো ধরেন কিছু বিএনপির মধ্যে গেছে, কিছু জামাতের মধ্যে গেছে, কিছু ভোট দিতে যায় নাই। হ্যাঁ, তারপরে ধরেন এখনকার তো ফার রাইটসদের সব জায়গা থেকে একটা রাইটিসদের একটা উত্থান হচ্ছে, তো সেটাও জামাতে দিয়ে গেছে। হ্যাঁ, তারপরে ছাত্র সংসদ ইলেকশনে ওনাদের একটা অর্জন ছিল, সেই অর্জনের একটা ফ্লো ছিল। হ্যাঁ, তো সবকিছু মিলে জামাতের এগুলা হয়েছে, কিন্তু এটা ক্ষমতা আসার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। মানে আগামী দিনগুলোতে বাড়বে না কি কমবে তাদের ভোট? এটা বাড়তে পারে, কমতে পারে, কিন্তু ক্ষমতা আসার জন্য উপযুক্ত না। এবং আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের জনগণ তাদেরকে ক্ষমতা হিসেবে বিবেচিত করে। একটু যেতে চাই অ্যাডভোকেট আতিকুর রহমান, যদি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য সাথে যদি ডাক্তার রাকিব আল হাসানের এই বক্তব্য দুটোর সংমিশ্রণে যদি আপনি উত্তর দেন, তার আগে একটা প্রশ্ন করে নেই যে যেহেতু বিএনপি ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু আজকে বলেছেন জামায়াত ইসলামকে নিয়ে ব্যবসা করে দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত ইসলামী করেছে, কিন্তু চাপিয়ে দেওয়া হচ্ছে বিএনপি সরকারের উপর। এইটা একটা প্রশ্ন। আর ওদের জীবনেও কখনো ক্ষমতা যেতে পারবে না, মানুষ তাদেরকে ক্ষমতায় আনবে না, কারণ 1971 সালে আপনারা স্বাধীনতা বিরোধী অবস্থান নিয়েছিলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সহ আলোচক এবং যারা শুনছেন। আমরা আসলে উপভোগ করি, বুঝছেন, যা বলে না বিএনপি নেতারা, তাদের এই কথাগুলো আমাদেরকে ক্ষমতা আসার জন্য রাস্তা তৈরি করছে। আপনি যখন কাউকে খুব ভয় পান যে তিনি আপনার ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কিংবা তিনি নেক্সট টাইম আপনার ক্ষমতা থাকার হুমকি হতে পারে, তখনই তাকে আপনি সব সময় জপতে থাকেন। আমাদের বিএনপি তাদের পন্থী বুদ্ধিজীবী যারা কথা বলেন, এত আমরা খুব খুশি হয়ে যাই। আমরা মনে করি ওনারা নিজের মতো চলতেছেন, খাচ্ছেন, আর জামাতের ক্যানভাসার হচ্ছেন, মোস্ট ওয়েলকাম। এগুলোকে আসলে আমরা কে কি বললো, ফখরুল সাহেবের বয়স হয়েছে অনেক, কখনো জামাতের প্রশংসা, কখনো জামাতকে তিরস্কার, ছাত্র জীবনে করেছেন, বাম আন্দোলন ছাত্র ইউনিয়ন করেছেন, এসেছেন এখন বিএনপির গাঁড়ে। অলওয়েজ তো কমিউনিস্টরা আমাদের বিরুদ্ধে কথা বলে, এটা আমরা জানি। আপনাদের পক্ষেও বলেছিল যে আপনি নিজেই বলছেন, মানে বলি, কিন্তু মূল যেটা থাকে, এদের মির্জা ফখরুল সাহেব তো 20 বছর আমাদের সাথেই ছিলেন এবং আমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিংটা অনেক গভীর ছিল। রাতভর মিটিং করেছেন, 20টা বছর আমরা অনেক মিটিংয়ের সাক্ষী আছি। এগুলো একদিন বলেন নাই কেন? এখন কেন এই কথা বলার প্রয়োজন মনে হলো? মানে এখানে হলো মূল জায়গাটা। ওনারা চেয়েছেন আমরা নাই হয়ে যাই, আমাদের আওয়ামী লীগ শেষ করে দেখ। কিন্তু সেই জামাতের যে একটা উত্থান, ফিনিক্স পাখির মতো এই উত্থান সবাই এখন সইতে পারছে না। দেখুন, আমরা সব কথা জবাব দেওয়াটা যৌক্তিক মনে করি না, আমাদের কাজটা আমরা করছি।
জামাত ক্ষমতা কবে যাবে না যাবে এই অবজারভেশন জামাতের কাছেও আছে। আমরা হুজুগে কোনো দল নই, আমাদের কোথায় ঘাটতি আছে, কি আমাদের করা দরকার, এগুলো সব জামাত তার জায়গা থেকে অত্যন্ত সুচিন্তিতভাবেই চিন্তা ভাবনা করে যাচ্ছেন। করেও গেছে। কিন্তু এবারে তিনি একটা অভিযোগ করেছেন যে এবারে আপনারা ডাক ঢোল বাজিয়েছিলেন যে এবারে ক্ষমতায় চলে আসছেন, কিন্তু তিনি বললেন যে কোথায় গেল তারা। শুনুন তো, ক্ষমতা আমরা আসি নাই, বিরোধী দলের ক্ষমতার পার্ট না, ওনার বয়স হয়েছে, কথা এখন মানে বলতে পারছেন না, বিরোধী দলের ক্ষমতার পার্ট না। একটা জামাতের মতো সংগঠনকে যেখানে কোনো অধিকার আমাদের ছিল না বিগত আওয়ামী লীগের সময়, তো উনি তো জানেন, উনি কত কান্না করছেন না যে আমার দলের কর্মীরা ঘুমাতে পারে না, কি অবস্থা। তার থেকে তো আমরা আরও ভয়ঙ্কর অবস্থা ছিলাম। এই অবস্থা একটা সংগঠন নিষিদ্ধ হয়ে গেছিল, তার থেকে মাত্র 1.5 বছর এসে যে জোটবদ্ধভাবে 43% মানুষের সমর্থন আদায় করতে পারা এককভাবে, তাও সব আসন না, মাত্র 220টা আসন, 80 আসন করলে এটা আরও বেড়ে যেত। তাই যদি আমরা 33% মানুষের সমর্থন পাই, এটাকে আপনি কি মানে সহজ দেখার সুযোগ আছে? উনি যে আদর্শ থেকে বড় হয়েছেন, ওই যে বললাম বামপন্থী আন্দোলন, আমরা দেখলাম এত বুদ্ধি পরামর্শ, এখনও দেখি টকশোতে আসলে যারা বাম সংগঠন, আমি খুব এনজয় করি আসলে, ওনাদের মাথায় এত বুদ্ধি নিয়ে সব দল জোট করে ভোট পাইছেন 0.17%। তা আমরা বলি যে জামাতকে বুদ্ধি পরামর্শ না দিয়া নিজের দলটাকে ঠিক করেন, কিন্তু নিজের সংগঠনে অংশীদার এই যে করেন। আপনার যে পার্সেন্টেজের কথা বলছেন, এই পার্সেন্টেজ উনিও বলেছেন যে ডাক্তার এবার আমি আসি, মানে আপনার আওয়ামী লীগ ছিল না বলে আপনি এত ভোট শোনেন, পেয়েছেন। এটা কোনো কথাই না। আমরা বলতে তাহলে এখন তো তারা বিএনপি থাকছে না, তার ভোট অনেকে বলছে না যে হাসিনা জীবদ্দশায় কখনো আর বিএনপি ক্ষমতায় পাবে না, বলতো তো ক্ষমতা পেয়েছেন। এখন যেরকম বলেন যা জামাত আসবে না, জামাতও আসবে, সময় মতো আসবে, ওই জনগণ জামাতকে ক্ষমতা আনবে। কিন্তু আপনারা সরিয়ে আইন আমি যদি বলি, কায়েম করে আমি সে বলি, ভয় আসবে শোনেন, না কিনা? আমি কথা বলছি, আপনারা কথা অন্যদিকে নেবেন না। জামাত ইসলামী একটা কল্যাণ রাষ্ট্র চায়, জামাতের গঠনতন্ত্রে আমরা বলছি কল্যাণ রাষ্ট্র। সেই কল্যাণ রাষ্ট্রের প্রক্রিয়া আমাদের কাছে জানা আছে। জামাত কখনো কাউকে হঠাৎ অ্যান্টিবায়োটিক খাওয়াই দেবে না। জামাত জনগণকে ধারণ করে, জনগণের চিন্তা চেতনা সংস্কৃতিকে ওন করে, মানুষের মধ্যে ধীরে ধীরে একটা পরিবর্তন করে, মানুষকে যখনই মানুষ শরিয়া বান্ধব হবে দেন তখন সেটা কোশ্চেন আসবে। আমি রাতারাতি মানে এগুলো যারা বুদ্ধি দেয় বুঝছেন, খুব ওরা ভালো করে বুঝে, শুধু আমাদের মুখ দিয়ে বলা কালকে শরিয়া আইন কায়েম করে ফেলবো, এরপর আবার মাঠে নামবে। মাঝে মধ্যে আমি দেখি কি জানেন, যে বিএনপির নেতারা যেমন মির্জা ফখরুল সাহেব বলেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাস করি না, ওনারা দেখে আবার শরীরে মায়া কান্না করে, জামাত কেন শরিয়া আইন চায় না। আপনি শরিয়া আইন বাস্তবায়ন করেন, যেই দলে আপনি শরিয়া আইন বিশ্বাসই করেন না সেই দলের কি আছে নৈতিক অবস্থান? আরেক দল কেন ডিরেক্ট বলে না আমরা শরিয়া আইন কায়েম, তার মানে আপনি কেউ শরিয়া প্রেমিক, আপনি বাস্তবায়ন করেন, যদি মায়া থাকে। আমি রাজনৈতিক গেম খেলার চেষ্টা করছেন। জানেন জামাত ইসলামী অনেক পুরনো একটা সংগঠন, যারা আমরা এখানে কথা বলি, আমরাও দীর্ঘ সময় সংগঠন করে বড় হয়েছি। কোনো হুজুগে হঠাৎ করে কোনো চটকদার কিছু দিয়ে এটি আমরা কখনো করব না। জামাত ইসলামী অত্যন্ত ডিসিপ্লিন ওয়েতে যেভাবে অগ্রসর হচ্ছি, আমি তো বলি দেখুন এই যে এখন বলছে না দুদু সাহেব, আমি খুব খুশি হয়েছি, কারণ দুদু সাহেবরা যখন সব জায়গায় জামাত দেখবেন, এটাই দুদু সাহেবদের জন্য আগামী দিনে ক্ষমতার বাইরে হার কারণ হয়ে দাঁড়াবে। মানে আপনি ধন্যবাদ। জিকির করুক, আরও জিকির করুক, আরও জিকির করুক, সকালবেলা শরবত খাক জামাত বলে, খুব খুশি হবো। জি জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাকিব আল হাসান। জামাত জিকির করে জামাতকে ক্ষমতায় আনার চেষ্টা হচ্ছে বিএনপি, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রথম একটা প্রশ্ন, যেহেতু আমরা আজকে বলেছি যে রাজনীতিতে মিথ্যাচার কি কৌশলে, বিষয়টা ছিল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি সংসদে তিনি বলেছিলেন যে জুলাই সনদে সম্মতি দিয়েছিলেন, যদি নির্বাচন হবে না এমন আশঙ্কা থেকে তিনি জুলাই সনদে সম্মতি দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত গণভোট হয়েছে, সব হয়েছে। তাহলে তার এই বক্তব্যটা কি কৌশল নাকি মিথ্যাচার? জি, আপনাকে আবার ধন্যবাদ। তার আগে আমি একটু একটা কথা একটু অ্যাড্রেস করি। আমার আতিক ভাই বলছিলেন যে ছাত্র ইউনিয়ন করতেন, বাম করতেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ওনাকে কটাক্ষ করতেছেন। দেখুন ওনাদের আমিরও কিন্তু বাম করতেন, উনিও জাসদ করতেন একটা সময়, তাই না? এখন ওটা যদি ওনার ক্ষেত্রে সত্য হয় তাহলে আমির ক্ষেত্রে ওটা সত্য, কারণ আমিরেরও এরকম অনেক কথাবার্তা উল্টাপাল্টা আছে। এখন দেখুন বাংলাদেশের কালচারে দল পাল্টানো এটা একটা খুব নিয়ম নীতি। বিএনপিরও এখন অনেক নেতা আছে যারা একটা সময় ছাত্রলীগ করতেন, আওয়ামী লীগ করতেন। আবার বিএনপির এখন কিছুদিন আগে অনেক নেতা জামাতে জোটে গেলেন, কর্নেল অলির মতো লোক
আখতারুজ্জামানের মতো লোক গেছে। সুতরাং এই বাংলাদেশের কালচারে এটা সমস্যাটা আমার আপনার সকলেরই। এটা একজনকে মিন করে যে আপনি একটা কথা বলবেন, এটা কোনো মিনিংলেস। কারণ এটা যদি একটা হতো যে ঠিক আছে একটা ওয়ের লোক আপনি করতেছেন, বাকিরা করতেছে না, তাহলে একটা হিসাব। সকলে যদি এটা করে তাহলে এটা মানে হাইলাইট করাটা খুব মিনিংলেস, যে এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে আপনি যেটা বললেন যে সালাউদ্দিন সাহেব যেটা বলছেন এটা কৌশল কিনা নাকি মিথ্যাচার। দেখুন, এটা তো ওনারা বলেছেন যে আমরা আসলে ইলেকশনটা হবে কিনা এটা খুবই কনফিউজিং ছিল এবং ইলেকশন দিত না, এই কারণে আমরা মানে গণভোটটা মেনে নিলাম। এটা আমি কৌশলও বলবো আসলে। কারণ হচ্ছে কি, ধরেন এক্ষেত্রে গণভোটের ক্ষেত্রে ওনারা প্রত্যেকটি দল যেভাবে ফরম্যাটে আসতে চেয়েছিল, কিংবা মানে আমাদের যে ঐক্যমত কমিশনের যে জিনিসটা ছিল, সেখানে ধরেন ঐক্যমত কমিশনটা এটা মূলত মোটা দাগে যেটা ছিল সেটা হচ্ছে প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির মধ্যে একটা কমন আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু কমন আন্ডারস্ট্যান্ডিংগুলো আমার কাছে যেটা মনে হয়, মানে আমি একজন অবজারভার হিসেবে যেটা মনে করি সেটা হচ্ছে ধরেন পলিটিক্যাল পার্টিগুলোকে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার সুযোগ দেওয়া হয়নি। এটা আসলে যারা ঐক্যমত কমিশনগুলো গঠন করেছে, অন্তর্বর্তীকালীন সরকার, বদিউল আলম মজুমদার, তারপর হচ্ছে এই আলী রিয়াজ, ওনারা আসলে জোরপূর্বক অনেক কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন, যার কারণে হচ্ছে কি ধরেন এই পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে একটা ফ্র্যাগমেন্টেশন রয়ে গেছে। যদি এটা এমন হতো ধরেন বিএনপি, জামাত, এনসিপি বা সবাই মিলে নিজেরা ঠিক করতো, কিন্তু ওনাদেরকে আমার কাছে যেটা মনে হয় যে ওনাদেরকে আসলে চাপিয়ে দেওয়া হচ্ছে ওনাদের মধ্যে, মানে আমার চাওয়াটা আরেকজনের মধ্যে চাপিয়ে দেওয়াটা। এই কারণে আসলে ধরেন এই মানে ঐক্যমত যেটা হয়েছে, জুলাই সনদ, গণভোট সবকিছু একটা কনফিউজিং রয়েছে। তো তারপরও যেহেতু বিএনপি কৌশল হতে পারে, আমি এটা শেষ করি, কৌশল হতে পারে, কিন্তু যেহেতু বিএনপি মাননীয় প্রধানমন্ত্রী যেতে কথাটা বলেছেন যে ওনারা আসলে জুলাই সনদটা, স্বাক্ষরিত জুলাই সনদটা ওনারা অক্ষর অক্ষরে পালন করতে চান, তো সেটার জন্য অলরেডি 3 মাস সরকারে পার হয়ে গেল। তো বাকি 6 মাসের মধ্যে আমরা মনে করি যে সরকার সেটা পালন করবে। যদি পালন না করে সেক্ষেত্রে সরকার ডেফিনেটলি সরকারকে দোষারোপ করার অনেক জায়গা রয়েছে। যেমন আমি জানি আতিক ভাই পরবর্তী কি বলবো, আমি আগেই বলে রাখি, যেমন হচ্ছে ধরেন সংসদ সচিবালয় বাতিল করা, অধস্তন বিচারক নিয়োগ প্রক্রিয়া বাতিল করা, এটাকে আমি যথেষ্ট পরিমাণ রিনাউন্স করেছি। মানে তারা যেটা রিনাউন্স করেছে সেটাকে আসলে মানে আমি খুবই সমালোচনা করেছি, এবং এগুলো করার কারণে সরকার আসলে অনেক দিক থেকেই জনগণকে আসলে বিভ্রান্ত। আমি একটা প্রশ্ন করে বিরতি যাই, প্রশ্ন করে প্রশ্ন উত্তরটা নিয়ে বিরতি যাবো। সেটা হচ্ছে আপনি বলছেন এটা কৌশল স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে বলা হচ্ছে এটা এক ধরনের প্রতারণা, জনগণের সাথে প্রতারণা। এক্ষেত্রে আবার তো সালাউদ্দিন সাহেব তো একটা প্রশ্ন বলেছিল যে স্বাক্ষরিত জুলাই সনদ যে আদেশটা, জুলাই সনদ আদেশটা, এটা হচ্ছে কি জানি বলছিলেন উনি একটা কথা টার্ম ইউজ করেছিল, আরে ভুলে গেলাম আমি, মানে কিন্তু প্রতারণার দলিল, ওনারাও তো এটা প্রতারণার দলিল বলতেছে। এখন ব্যাপারটা হচ্ছে ধরেন পলিটিক্সের বিষয়টা হচ্ছে কি ধরেন একটা আন্ডারস্ট্যান্ডিং ব্যাপার। আমি একটা ছোট একটা উদাহরণ দিই। ধরেন আমাদের পুরোনো বাংলা সিনেমার একটা গানের লাইন আছে যে আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি পাথরে পুল পাঠাবো শুধু ভালোবাসা দিয়ে। মানে আপনিও জানেন আমিও জানেন ভালোবাসা দিয়ে পাথর পুল পাঠানো সম্ভব না, সাগরের ঢেউ থামানো সম্ভব না। এটা রেটরিক, মানে ভালোবাসাটাকে এতটা স্ট্রং করা হয়েছে যেটা হলে সবকিছু সম্ভব। অ্যান্ড পলিটিক্সের ক্ষেত্রেও এরকম যে আন্ডারস্ট্যান্ডিং এবং ট্রাস্টের যে বিষয়টা, আমি মনে করি যে প্রত্যেকটি পলিটিক্যাল পার্টির মধ্যে 5ই আগস্টের পরে যেটা ছিল ফেসিবাদ পরবর্তী সময়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে, ওনারা সেই সময়টা পায়নি, অথবা নিজেদের মধ্যে আলোচনা করার সুযোগ হয়নি, অথবা এখানে ঐক্যমত কমিশন চাপিয়ে দেওয়া হয়েছে। মানে আমি একজন অবজারভেশন অনেকগুলো সিনারিও, তো সেই জায়গা থেকে এই ট্রাস্টের একটা ঘাটতি শুরু থেকে ছিল। বললাম না আপনাকে ইলেকশন হবে কি হবে না, তারপরে সেই লন্ডনে গিয়ে কনফার্ম করতে হলো, আবার লন্ডনে কেন গেল এটা আপনার বিরোধী দলের সমালোচনা করছে। এখন আপনার কাছে আমি বলি না না আমি এটা শেষ করি, কারণে কৌশল অবলম্বন করা ধরেন যে যেটা করতেছে তার জন্য সেটা কৌশল, অপরের জন্য সেটা প্রতারণা, এটা হচ্ছে মূল সিনারিও। ডক্টর মোহাম্মদ আতিকুর রহমানের কাছে। ডক্টর মোহাম্মদ আতিকুর রহমান, আমরা অনেক সময় দেখি জামাত শিবিরের বিরুদ্ধে কথা বললে অনেক সময় বিভিন্ন সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ বলেন বট বাহিনী বেশ ঝাঁপিয়ে পড়ে তার বিরুদ্ধে, যাদের কিন্তু আবার জামায়াতের কারো কারো কাছে এই প্রশ্নের উত্তর চাইলে তারা বলেন যে এগুলো অস্বীকার করে, এটা বিচ্ছিন্ন ঘটনা বা অস্বীকার করার বিষয়টা কি আসলে? দেখুন, তাহলে বট বাহিনীর সভাপতিকে যদি বলেন যেটা সংগঠন আছে, সভাপতিকে, সেক্রেটারিকে, কাঠামোকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বট বাহিনীর সভাপতি তারা ঘোষণা দেয় না। যদি কোনো বাহিনী হয় তো বাহিনীর নেতৃত্বে কে আছে, বাহিনী কবে গঠিত হয়েছে, সদস্য সংখ্যা কত? যদি মানুষকে বলেন যে একটা বাহিনী আছে, তার বাহিনী তার একটা নেতা আছে, তার প্রতিষ্ঠা আছে, কবে হয়েছে এটি? শুনুন, আপনি যখন কথা বলবেন, মানুষ যখন আপনার কথা রিয়েকশন করবে, মানুষ তো রিয়েকশন করতেই পারে। ইদানিং দেখলাম বহু নেতা খুব চটকদার কথা বলেন, টকশোতে বলেন, আবার অফ করে রাখেন, মানুষদের নেগেটিভ কমেন্টস করতে না পারে, মানে কমেন্ট সেকশন অফ করে। আপনি এত আপনি মৃত কাপুরুষ কেন? কথা বলে রাখেন, মানুষ কি বলতে চায়। তাহলে তো আপনি বাংলাদেশের সব মানুষকে বট বাহিনী বলতে হবে। ইদানিং আমরা যা দেখি, যারা কথা বলে নেতারা, মানুষের যে কমেন্টস আমরা দেখি, তো বাংলাদেশের তো 99% মানুষের বট বাহিনীর সদস্য। এগুলো বলে কোনো লাভ নেই। আপনি যখন অন্যায় করবেন আর মানুষ যখন আপনাকে স্বাধীনভাবে তার মত প্রকাশ করবে, তখন তাকে কোনো অবস্থায় ফেলে দিবেন, এগুলো আসলে খুব বেশি
এই সমাজে আইসা মানুষের চোখে ধুলো দেওয়ার কোনো সুযোগ নেই। না, আপনি কি গ্রহণযোগ্য মনে করেন কিনা যে গালাগালি, বডি শেমিং, স্ল্যাট আমরা শেমিং বারবারই বলি এই জাতীয় কাজকে আমরা সমর্থন করি না। মানুষের সাথে ভদ্রতা বা যা রাজনীতি আমরা করব, কিন্তু কাউকে অশালীন কখনো পছন্দ করি না, এবং এটাকে জামাত কখনো ওন করার প্রশ্নই আসে না। কিন্তু আপনি আমাকে জোর করে করছেন, আমি বলি এটা আমি না, আপনি বলছেন এটা আমি, তো আমি বলে যান, আমি শুনতে থাকি, জনগণ মূল্যায়ন করবে আসলে জিনিস কী হয়েছে। দেখুন, যেটা আপনি বলেছেন রাজনীতি মিথ্যাচার, যেখানে জলজন্ত দৃষ্টান্ত আছে। আপনি আমাকে বলছেন আমি মিথ্যাচার করি, আপনি প্রমাণ দেখাতে পারেন না, বলেন আমি মিথ্যাচার করি, আমি তো বাস্তব প্রমাণ পাচ্ছি। জুলাই সনদ নিয়ে বলেছেন না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যে আমরা তখন মানে যাতে করে ভোট দেয়, নির্বাচন হবে না এরকম একটা আশঙ্কা। আপনি জুলাই সনদের পক্ষে জনগণকে ভোট চেয়েছেন না, গণ চেয়েছেন, মিথ্যাচার কে করবেন? আপনি ভিতরে চলে একরকম, আর মাঠে বলেছেন আমি মানি, সব জনগণ গণভোট দিলে আমি এটা মানতে বাধ্য, সব বলেছেন না। স্পষ্ট মিথ্যাচারের প্রমাণটা কোথায় পাওয়া দেন? আপনি আসেন, আমাদের আকিব ভাই বলেছেন যে অক্ষর, উনি আমার অ্যান্সারও বলে দিচ্ছেন, বলো অসুবিধা নাই। এই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমরা তখনও বলছি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য সত্য হবে না। অক্ষরে অক্ষর জুলাই সনদ, জুলাই সনদে 41 নম্বর আছে, এখানে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা, 31টা দল জোট একমত, 31টা দল, তার মানে যাদের সাথে আলোচনা হয়েছে সব দলই এখানে একমত হয়েছে। আমি যদি আপনাকে আর একটু দায়িত্ব নিয়ে বলবো না যে বলেন আমাদেরকে মাঝে মধ্যে কথাগুলো, বিচার বিভাগ নিয়ে ওনাদের ইশতেহারের 10 পৃষ্ঠা এবং চ্যাপ্টার হলো ওনাদের সংক্রান্ত রাষ্ট্র ব্যবস্থা সংস্কার, লেখা আছে স্পষ্ট করে বাংলাদেশের সংবিধান ও মাজদার হোসেন মামলা রায়ের আলোকে বিচার বিভাগের কার্যক্রম স্বতন্ত্র নিশ্চিত করা হবে। তো ওনারা ইশতেহারে লেখা আছে মাজদার হোসেন মামলার রায় কি সচিবালয় বিলুপ্ত করা, সংবিধান আর্টিকেল 20-কে সচিবালয় বিলুপ্ত করা। ওনাদের এই যে 31 দফা বলে না যে আমরা 31 আগে সব বলে দিয়েছি, 31 দফা 10 দফা স্পষ্ট লেখা আছে, দেখেন প্রশাসনিক দক্ষতার জন্য সুপ্রিম কোর্টের অধীনস্থ পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করা হবে। 31 দফা মানেন নাই, জুলাই সনদ মানেন নাই, ইশতেহার নিজেরা লিখেছেন, ওয়াদা করেছেন, প্রমিস করেছেন, ভোট চেয়েছেন। এখন মাজদার হোসেন মামলা কি হাওয়া হয়ে গেছে? সংবিধান আর্টিকেল 22 হাওয়া হয়ে গেছে? আমি আসি, সারা জীবন বলেছেন সংস্কার করবেন, এখানে প্রথম দফা সংবিধান সংস্কার কমিশন গঠন, বিএনপির 31 দফা, জুলাই সনদ স্বাক্ষর করেছেন না, ওখানে লেখা আছে সংবিধান সংস্কার। ইভেন আপনি দেখেন ওনাদের যে রাষ্ট্রীয় সংস্কারের যে ইশতেহারটা আছে 7 পৃষ্ঠা, সাংবিধানিক সংস্কারের 2 নম্বর লাইন লেখা, দেখেন বিএনপি সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও বিধানাবলী পর্যালোচনা ও পুনর্নিরীক্ষণ করে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। রাষ্ট্র কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের লক্ষ্যে 31 দফার ভিত্তিতে প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার করবে। এখন সেই বিএনপি রিফর্ম আর শব্দটা মনে নাই, হয়তো ব্রেনে একটু সমস্যা হয়েছে, এখন আসছে সংশোধন। শাহজীবন আওয়ামী লীগের আমলে পুলিশের গুতাগুতি খেয়ে তখন খুব সংস্কার মনে পড়ছে, এখন তো হাসিনা নাই, খুব আরামে আছে, এখন আবার আসবে। আমি তো বলি টুডে অর টুমোরো যারা এলো মিথ্যাচার করে আবার তাদের কাছে এমন শখ এসে পড়বে, ওরাই বলবে এবার সংস্কার, এবার সংস্কার। দুর্ভাগ্য আমাদের রাজনীতিবিদের জন্য, তারা জনগণকে এরকম মিথ্যা আশ্বাস দেয়, মিথ্যা কথা বলে, মিথ্যা বলে ভোট চায়, গণভোটে হাঁ চায়, বলে গণভোট তো মানি না। তো হাঁ বলেছেন আপনি, ভোট চেয়েছেন আপনি, মানুষ সাক্ষী আছে, আপনি এখন বলেন আমি তো ভোট মানি, গণভোট মানি। তো মিথ্যাচার যেখানে দালিলিক প্রমাণ আছে, আরেক সংগঠনকে মিথ্যাচার করে, মানে এটা হলো শাক দিয়ে একটা মাছ ডাকের অভিনব কৌশল। এই কৌশল কখনো বাংলাদেশে কাজে আসবে না। এবং বিএনপির রাজনীতি বলে না, ইতিমধ্যে মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে, তো ইতিমধ্যে তাদের জনসমর্থন তারা বুঝে ফেলছে, এখন নানা কথা বলতেছে। এই অতিকথন, ধন্যবাদ আতিকুর রহমান। আমি একটু এটি কোনো কাজে আসবে না। ডাক্তার রাকিব আল হাসানের কাছে একটু যেতে চাই। ডাক্তার রাকিব আল হাসান, কেন এত মিথ্যাচার বা বিএনপি যিনি বলছেন যে আপনারা মানলেন না জুলাই সনদ, মানলেন না 31 দফা, মানলেন না ইশতেহার, সবগুলোতে আপনারা মিথ্যাচার করেছেন এমন একটা অভিযোগ তিনি বলছেন। আচ্ছা, আমি একটু অ্যাড্রেস করি কিছু বিষয়। যেমন হচ্ছে ধরেন মাজদার হোসেন মামলার ভিত্তিতে যে সুপ্রিম কোর্ট সচিবালয় বাতিল করা এবং অধস্থন বিচারক নিয়োগের প্রক্রিয়া, যে দুটো জিনিস বিএনপি বাতিল করলো এখন পর্যন্ত, তো এটা আসলে বিএনপির পক্ষ থেকে আমি কখনো, মানে আমি অনেক চেষ্টা করছি কিন্তু ওদের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা আমি দেখিনি। তো ব্যাখ্যা দেখলে জিনিসটা আমার জন্য বুঝতে সুবিধা হতো, বাট আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিংতে যেটা মনে হচ্ছে যে সরকার আসলে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব হয়ে গেলে বাদ করছে কিনা আমি জানি না, কিন্তু এটা রাষ্ট্রের প্রয়োজন। এবং এটাতে আমি দেখলাম যে যারা বিএনপিপন্থী যারা আইনজীবী বা বিএনপিপন্থী যারা
ল রিলেটেড মানুষ বা এই জাতীয় সংশ্লিষ্ট মানুষ তারাও এটাতে খুব ক্ষিপ্ত হয়েছে। ব্যক্তিগত আলাপচারিতা আমি দেখেছিলাম। তো আমি মনে করি যে ধরেন বিএনপি সংবিধান রিলেটেড যে একটা কমিটির প্রস্তাব দিয়েছিল, বিরোধী দলকে দিয়েছিল সর্বশেষ পর্বে, প্রথম সংশোধনীর প্রথম অধিবেশনের লাস্ট পর্বে, সেখানে বিরোধী নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন যে আমরা এটা বিবেচনা করে আমরা জানাবো। তো সেক্ষেত্রে আমি মনে করি যে এইটা যেহেতু 180 দিন হয় না বা এটা যে কোনো মুহূর্তে করা যায়, তাই মনে করি যে রাষ্ট্রের প্রয়োজনে বিএনপিটা অ্যাড্রেস করবে। এটা আমি বিএনপির কাছে আহ্বান করি, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে ধরেন এখানে যে অধস্তন বিচারক নিয়োগের প্রক্রিয়ার ক্ষেত্রে আসলে এটা যে বাতিল করছে, সেক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার আবার একই কথা কিছু কিছু জিনিস চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। যেমন এটার ক্ষেত্রে আগে যে প্রসেস ছিল সেই প্রসেসগুলো অনেকগুলো তারা মানে ওভারলেপ করেছে। যেমন আগে যেরকম ছিল যে সেখানে আপনার সুপ্রিম কোর্ট আমাদের বিচার নিয়োগ তো দুই প্রকার প্রক্রিয়া, একটা হচ্ছে ধরেন জুডিশিয়ারি থেকে হবে, একটা হচ্ছে আইনজীবী থেকে হবে। তো এখানে তারা সিনিয়রিটি ভিত্তিতে রাখার কারণে অনেক হচ্ছে কি আইনজীবী বাদ পড়ে যাচ্ছে। তো এটা একটা ত্রুটি ছিল। সেকেন্ড ত্রুটি ছিল এখানে যে আপনার বারটাকে বাদ দিয়ে দিল, বার অ্যাসোসিয়েশন থেকে বাদ দিয়ে ওরা করছে ইউনিভার্সিটি টিচার থেকে। তো ইউনিভার্সিটি টিচার তো এখানে কোনো কাজ নাই। তো এই জিনিসগুলো আমি মনে করি যে মানে রিগার্ডিং যারা স্টেক হোল্ডার রয়েছে, বিরোধী দল সরকার অন্যান্য স্টেক হোল্ডার, তাদের সাথে বসে এটা সিদ্ধান্ত নিব গেল সেকেন্ড। আর থার্ড নাম্বার কথা হচ্ছে ধরুন সংবিধানটা সংস্কার না সংবিধান সংশোধন, ব্যাপারটা হচ্ছে ধরুন আপনি যদি নতুন সংবিধান না লেখেন, সংবিধানটাকে মানে ধরেন আমাদের একটু একাডেমিক লাগবে আপনার সাথে আলোচনা করি। ধরেন আমাদের এই সংবিধানটা এই জুলাই সনদের পরবর্তী সময় যতটুকুই মানলো, যতটুকুই করলো, করার পরে যখন এটা করা হবে তখন এটা কি মানে এটাকে আপনি কি বলবেন? এটা তো মানে 18 অ্যামেন্ডমেন্টই হবে, এটা তো নতুন কোনো সংবিধান রচনা করা হচ্ছে না। আপনি যদি নতুন সংবিধান লেখেন বা নতুন সংবিধান রচনা করেন সেটা ডিফারেন্ট ইস্যু, কারণ নতুন সংবিধানে যদি যান তাহলে এই ধরনের কোনো আলাপ আলোচনায় আসে না। আর ব্যাপারটা হচ্ছে ধরেন ওই যেটা বললো যে বিএনপি সংবিধান সংস্কার না সংশোধন, আপনি বলার জন্য বলতে পারেন সংবিধান সংস্কার, কিন্তু ব্যাপারটা হচ্ছে লিগেল টার্ম, কিন্তু সংস্কার কিন্তু কোনো লিগেল টার্ম না। আপনার লিগেল টার্ম কিন্তু একেবারেই সংশোধন করা, কারণ হচ্ছে কি আপনার সংবিধানটাকে নিজস্ব ফ্রেমের মধ্যে সংশোধন করতে হয়। আর সংবিধান সংস্কারটা হচ্ছে একটা একাডেমিক লাভ, একটা পলিটিক্যাল লাভ। তাই মনে করি যে এটা আর একটা কথা যে বলছে যে ওই বিএনপির 31 দফার 1 নম্বর দফা এটা ছিল। তো এক্ষেত্রে আমি একটু অ্যাড্রেস করতে চাই। সেক্ষেত্রে হচ্ছে ধরেন আপনার এটা বিএনপির যখন 27 দফা লেখা হয় 2022 সালে, তারপর 2023 সালে যখন 31 দফা লেখা হয়, তখন কিন্তু আপনার হাসিনার আমল ছিল, এবং হাসিনার আমলে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠে দেওয়া হয়েছিল, গণভোট ব্যবস্থা উঠে দেওয়া হয়েছিল। তো ইউনূস সরকারের আমলে যখন 15 অ্যামেন্ডমেন্ট যখন আংশিক বাতিল করে এগুলো ফেরত আনা হয়, তখন এই জিনিসগুলো বাজারে থাকে না। কিন্তু তারপরেও আমরা মনে করি ধরেন যে জিনিসগুলোতে কনফিউজ রয়েছে, যেমন আমি নিজেই স্বীকার করলাম যে জিনিসটা ধরেন অধস্তনের বিচার নিয়োগ প্রক্রিয়া, সুপ্রিম কোর্ট, এই দুটা বিশেষ করে দুটা। তো এই দুটো আমি মনে করি যে সরকার, কারণ এই জিনিস আপনাকে সরকার ধরেন আপনি 10টা ভালো উদ্যোগ নিলেন, 10টার মধ্যে হচ্ছে ধরেন পিপল কিন্তু 10টাকে চুজ করবে না, আবার 10টা ভালো উদ্যোগ নিয়ে 2টা বাদ দিয়ে দিলেন, তখন এই 10টার জন্য যে দুটা পিপল সেন্টিমেন্টকে হার্ট করে, আঘাত করে বা পিপল সেন্টিমেন্টকে গ্রো করতে দেয় না, তখন সেক্ষেত্রে কিন্তু আপনার জনসমর্থন বা আপনি ইমেজ সংকটে পড়ে যাবে। সুতরাং আমি মনে করি সরকার এখনো সময় আছে সেটা করবে। কিন্তু আপনার কাছে ডাক্তার রাকিবুল হাসান, এখন ইদানিং যেই ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে ধর্ষণের মতো ঘটনা, নৃশংস ঘটনা, খুনের মতো 8 টুকরা করে ফেলে দেওয়া হচ্ছে, এখানে বারবার একটি কথা বারবার উঠে আসে, বিচারহীনতার সংস্কৃতির কারণে এই ঘটনার বিচার হচ্ছে না, সঠিক বিচার না হওয়ার কারণে ঘটনাগুলো বারবার হচ্ছে। তাহলে আপনারা প্রথমেই সেই সচিবালয় বা সুপ্রিম কোর্টে বিষয়গুলো বাতিল বিএনপি করে দিল, সেখানে আপনার কোনো ধরনের আশঙ্কা দেখেন কিনা যে সামনে কি বিচারহীনতার সংস্কৃতি আরও বাড়বে? আসলে দেখুন আমাদের যে বিচারক যে প্রক্রিয়া, আমাদের মানে যে সিস্টেমটা রয়ে গেছে, ধরুন এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, খুনের ঘটনাগুলো ঘটছে, এগুলো বেশিরভাগই নন পলিটিক্যাল। ধরেন রামিসার হত্যাকাণ্ড যতগুলো ঘটনা ঘটলো, কিন্তু ধরেন এই ঘটনাগুলো ধরেন এগুলোতে কিন্তু বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি কোনো কিছু ফ্যাক্ট করে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের, উনি আইনজীবী মানুষ ভালো বলতে পারবেন, আমাদের যে সিস্টেমে গলদ রয়েছে, আমাদের বিচারক সংখ্যা, আমাদের মামলা যে পরিমাণ পেন্ডিং বা দ্রুততম বিচার নিষ্পত্তি না করার ব্যাপার, যেমন একটা উদাহরণ আপনাকে দেই, গত ইউনূস সরকার আমলে যে আসিয়ার দ্রুততম সময় বিচার এখনো কিন্তু রায় কার্যকর হয় নাই। ইভেন সাথে 2-3 জন সহযোগী সাক্ষীর অভাবে সেখানে তার মা খুব আবেগাপ্রবণ বলছেন যে আমার মনে হচ্ছে অপেক্ষা করছে, এই জিনিসগুলা কিন্তু সরকার বসে বসে খাওয়াচ্ছেন বিচার কার্যকর। সেটাই আমি বলতেছি, রায় কিন্তু হয়ে গেছে কিন্তু রায় কার্যকর হয় না। ইভেন যারা মানে হেল্পিং হ্যান্ডে ছিল, সেই হেল্পিং হ্যান্ড গুলা সাক্ষীর অভাবে 3 জনের কিন্তু মানে জামিন টামিন হয়ে গেছে। এখন আমাদের এই সিস্টেমগুলো তাই মনে করি সেই বিচার বিভাগকে প্রভাবিত না করবার জন্য তো সচিবালয়, বিচার বিভাগ, সচিবালয়, সুপ্রিম কোর্ট বিষয়গুলো আনা হয়েছিল, কিন্তু সেগুলো বাতিল করে দিল। আমি তো সেটাই বললাম যে সরকার সেটা নিজস্ব কোনো ক্লারিফিকেশন সরকারের পক্ষ থেকে না, এক নম্বর কথা। সেকেন্ড কথা হচ্ছে কি এখনো সময় ফুরিয়ে যায়নি, কারণ এই জিনিসগুলো তার ইমেজ সংকট করবে, এটা ডিফারেন্ট চ্যাপ্টার। কিন্তু এর বাইরে গিয়ে আপনি যে এই যে বিচারহীনতার কথাগুলো, সংস্কৃতিগুলোর কথা বলতেছেন, মানে এই জিনিসগুলো আমি মনে করি যে আমাদের বিশেষ করে এই ধর্ষণ মানে হঠাৎ করে, আমার আরেকটা জিনিস একটু আশঙ্কার জায়গা আছে, আজকেও হয়েছে বাকুলিয়া চট্টগ্রামে 4 বছরের শিশু, 4 বছরের শিশু। দেখুন এখানে কিন্তু আমি একটু সময়, আমাকে 1 মিনিট সময় দেন, এটা অ্যাড্রেস করি। ধরেন এই জিনিসগুলো ধরেন অনেকেই অনেক যুক্তি
তর্ক খাতির করা শেষ যে প্যান্ট পড়ছে কিনা, হিজাব পড়ছে কিনা, মানে হোয়াট এভার অনেক কিছুই কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি। ইভেন আপনি দেখেন কিছুদিন আগে 11 বছরের এক মেয়ে সে অন্তঃসত্ত্বা হয়েছে, সেখানে দেখলাম যে কিছু লোকজন কমেন্ট করতেছে 11 বছরের অন্তঃসত্ত্বা মেয়ে যদি অন্তঃসত্ত্বা হতে পারে তাহলে বিয়ের বয়স কেন 18 হবে। মানে এই খুবই নেগেটিভ। এখন এই জায়গাটা আমি মনে করি যে ধরেন এই জায়গাটা আমাদের এটা কিন্তু মানে রাষ্ট্রের একটা নৈতিক স্খলন। কিন্তু আপনি দেখেন আমাদের মনে আছে কিনা, আপনার নিশ্চয় মনে আছে, আমাদের 2000 সালের দিকে খুব অ্যাসিড নিক্ষেপ হতো, ঠিক আছে না, অ্যাসিড নিক্ষেপ হতো, এবং তখন সেটা বন্ধ করা হয়েছে মৃত্যুদণ্ডের কারণে। মৃত্যুদণ্ড না, শুধু মৃত্যুদণ্ড না, দ্রুততম বিচার প্রক্রিয়া, সোশ্যাল অ্যাওয়ারনেস, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির একটা কমিটমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং। আমার একটা আশঙ্কার জায়গা, এটা আমি এখানে একটা প্রশ্ন করে রাখি, যেহেতু দর্শককে জনসমক্ষে মৃত্যুদণ্ড কার্যকর করার দাবিও জানিয়েছে জামায়াত এবং মহিলা জামায়াত, তারাও আমি এটা ব্যাখ্যা দিব। আমি যার আগে একটা সেকেন্ড একটু শেষ করি। সেটা হচ্ছে কি ধরেন আমার কাছে একটা আমার পার্সোনাল একটা আশঙ্কার জায়গা থেকে মনে হচ্ছে যে হঠাৎ করে আপনি দেখেন বেশিরভাগগুলাই যেসব ধরনের ঘটনাগুলো ঘটছে, যে দর্শককারী বা যে অপরাধী সেটা সাইকোপ্যাথ টাইপের। আমার কাছে কেন জানি আমার আশঙ্কা থেকে মনে হচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য কোনো একটা পক্ষ, আমি কারোর উপর দোষটা পাচ্ছি না, কিন্তু কোনো একটা পক্ষ হয়তো এদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কারণ এটা আমি মনে করি যে সরকারকে আমার আন্ডারস্ট্যান্ডিং জায়গা থেকে আমি কারো দোষারোপ দিচ্ছি না, কিন্তু এটা একটু খতিয়ে দেখা উচিত। এটা একটু খতিয়ে দেখা উচিত। যদিও বিএনপি সরকারের 3 মাস, যদি আপনারাও বলেন শিশু, কিন্তু আসলে শিশুকে তো রাষ্ট্র দেওয়া হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আইন শৃঙ্খলার পরিস্থিতি অবনতি হলো, এখানে স্বরাষ্ট্রমন্ত্রী কোনো দায় দেখেন কিনা? না, স্বরাষ্ট্রমন্ত্রীর উন্নতির অনেক জায়গা রয়েছে। আপনি দেখেন এটা কিন্তু আপনি দেখেন 24 ঘন্টার মধ্যে তার আসামিকে ধরা হয়েছে। আইনমন্ত্রী বলেছেন যে 7 দিনের মধ্যে হচ্ছে 1 মাসের মধ্যে সম্ভবত মনে হয় আপনার হচ্ছে 7 দিন বা 1 মাসের মধ্যে বলেছে, সপ্তাহের মধ্যে তদন্ত কমিটি গঠিত হবে এবং দ্রুত বিচার কার্যকর। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে তারা দ্রুততম চার্জশিট করেন। এখন তার পক্ষে তো আর কিছু বলার নাই, রাষ্ট্রের এই জায়গা থেকে স্টেক হোল্ডার জায়গাতে এটা করে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি এটা পলিটিক্যাল আলাপ না, এই আলাপটা হচ্ছে কি আমাদের একটা সোশ্যাল আলাপ, আমাদের একটা সামাজিক আলাপ, আমাদের একটা গঠনতন্ত্রের আলাপ। এবং এটা থেকে আমি মনে করি যে আমাদের প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি স্টেক হোল্ডারদের একটা ভিন্ন মতে আসা উচিত, ভিন্ন প্ল্যাটফর্মে একমত আসা উচিত। কারণ এটা একটা সলিউশন, কিন্তু আমরা কিন্তু রাষ্ট্রের নৈতিক স্পলনের জায়গাটা কিন্তু রাষ্ট্র ভেঙে পড়া, এটা কিন্তু পলিটিক্যাল কোনো সলিউশন নাই। ডাক্তার অ্যাডভোকেট মোহাম্মদ আতিকুর রহমানের কাছে যেতে চাই। আর আতিকুর রহমান, রামি স্যার বাবার বিলাপ নিশ্চয়ই আপনি শুনেছেন, আপনি কিছু বলতে চাইলে বলতে পারবেন কোনো কিছু, কিন্তু আমার প্রশ্নটা করে ফেলি, থাকবেন হয়তো। তার মেয়ে হত্যার বিচার হবে না, কয়েকদিন পর নতুন কিছু আসবে, ভুলে যাবে সব। সরকার কি তাকে আশ্বস্ত করতে পেরেছে ন্যায় বিচার পাবে? বা আপনার কি মনে হয় সরকার তার এই আকুতি, তার এই বিলাপের চ্যালেঞ্জ নিতে পারবে যে না আমরা আপনাকে বিচার করে দেখাবো যে আসলে বিচার হয়েছে? এর মধ্যে আবার আজকেও বা চট্টগ্রাম বাকলির ধর্ষণের ঘটনা, উনি আরো বলেছেন যে আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না, কারণ আপনাদের বিচার করার কোনো রেকর্ড নেই, এটা বড় জোর 15 দিন চলবে, আবার অন্য কোনো ঘটনা ঘটবে, এরপর এটা দামাসা পড়ে যাবে। এবং খুব যৌক্তিক বলেছেন। বাংলাদেশে যেটা আলোচিত ঘটনা সেটাই হলো লাইমলাইটে আসে, বাকি অনেক যেগুলো আলোচনাবিহীন ইস্যু সেটা কিন্তু খুব বেশি গুরুত্ব পায় না। দেখুন এই জায়গাটি কিন্তু আমাদের কোশ্চেন। উনি কথাটা কেন বলছেন জানেন? আস্থাহীনতা, যে বাংলাদেশের বিচার ব্যবস্থা, মামলা হয়, বিচার হয়, কিন্তু শাস্তি যে কার্যকর হবে নানা ইকুয়েশনে গিয়ে শেষ পর্যন্ত আসামে কিন্তু সে হয় খালাস পান, অথবা সে তার বিচার সেখানে হয় না। এই জন্যই তো সকল দল বলছে আমরা স্বাধীন বিচার বিভাগ দেখতে চাই, বিচারক নিয়োগ দলীয়করণ না হোক। যেটা আমি বলছি যে এই যে আমি তখন বলে গেছি বলতে যে জুলাই সনদ নিয়ে ওনারা নোট অফ ডিসিশন দেন নাই, নোট অফ ডিসিশন এখানে বিএনপি দেয় নাই সচিবালয় নিয়ে। দেখুন তো ওনারা যেখানে দিয়েছেন বুঝলাম আপনি সেটা পালন করবেন না, তো যেখানে আপনি নোট অফ ডিসিশন দেননি সেটা আপনি কেন বাদ করে দিয়েছেন, কোন যুক্তিতে বলুন? এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোর কারণেই কিন্তু মানুষ আস্থায় নয়। দেখুন একসময় আওয়ামী লীগ আমলে কী ছিল, বলেছে যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ, আমরা দেখতাম কি ঘটনা। এই যে আবাস, আপনি একটা দেশের সরকারের মূল দায়িত্ব আস্থা ফিরিয়ে আনা। দেশের মানুষ যখন আস্থাহীন হয়ে যাবে বিচার বিভাগের প্রতি, তখন আপনি আইন পুলিশ এগুলো কাগজে কলমে থাকবে, মানুষ সেই মুখী হবে না। আজকে আইনমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আপনি বিশ্বাস করতে পারছেন না, আশ্বস্ত হতে পারছেন না? দেখুন আমাদের জনাব মাননীয় আইনমন্ত্রী তিনি যখন অ্যাটর্নি জেনারেল, তিনি তখন সচিবালয় নিয়ে আসলেন, একই ব্যক্তি। মানে এখন একটা বছর পার, খুব দুর্ভাগ্য আমাদের জন্য। তো সে আইন মধ্যে আমাদের কী আইন শেখাবেন? আমি আইনের লোক হয়ে, রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হয়ে আপনি সচিবালয় প্রতিষ্ঠা করলেন, বিচারক নিয়োগ দিলেন, আবার আপনি এখন দল হিসেবে এসে আইনমন্ত্রী হয়ে একই ব্যক্তি আবার সচিবালয় বিলুপ্ত করলেন। এই মন্ত্রীদের কথা জনগণ শুনবে, হয়তো কান হাতে শুনতে হবে, ওনারা বলেন, এগুলো মানুষ বিশ্বাস করবে না। কারণ আমাদের নেতারা মন্ত্রীরা আস্থা জায়গাটা এত তলা নিতে গেছে, জোর করে বলতে হয়। টিভি স্কুল দেন
দেখি 2 মাস সরকারের যখন আস্থা ফিরে এসেছে, বলতে হয় জোর করে আমার আস্থা ফিরে এসেছে, তার মানে আপনি সার্টিফিকেট পাওয়ার চেষ্টা করছেন জোর করে। আমরা বলি সরকারকে বুঝতে হবে জনগণের বোবা কান্না শুরু হয়ে গেছে। আমাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী এত সংবিধানের ব্যাখ্যা দেন, আপনার মন্ত্রণালয়ের অবস্থাটা কেন? মানুষ কেন নৃশংস হয়ে যাচ্ছে? কেন 36 ঘন্টা 4 জন শিশুকে দর্শিত হতে হচ্ছে? আজকে দেখলাম আরেক জায়গাতে গলা নেই। এই ঘটনা কেন বাংলাদেশে করছে? তার মানে মানুষ কি এখন আর বিচারপতি আস্থা নাই যে উনি আমার এক্ষেত্রে সরকারের না, পাশাপাশি শোনেন, বিরোধী দল দায় নেবে না, যে উনি আমার বিরোধী শত্রু, দলকে দায় উনি নেবে? আমার শত্রু, মামলা করব, এখন মামলা করে না, তাকে নাই করে দিচ্ছে। তার মানে মানুষের যে বিচার পর যে একটা আকাঙ্ক্ষা, আস্থা, এই আস্থাটা ইতিমধ্যে ব্যাপক সংকট তৈরি হয়েছে। এই সুপ্রিম কোর্ট সচিবালয় এই বিলুপ্তের মধ্যে দিয়ে যতই সরকার মুখে বলুক আইন শৃঙ্খলা বাহিনী, মানুষের আস্থা সরকার ফিরে আনতে পারবে না। এবং ভবিষ্যতে এই আস্থা যত নৃশংস হত্যাকাণ্ড ঘটবে, এই আস্থাহীনতার অবস্থান তৈরি করার জন্য এই দায় সরকারকে নিতে হবে। কেন এই কাজটা তারা বিরোধী করেছে? দল তো ক্ষমতায় আছেন, আমরা চেষ্টা আপনি করি, নিজেই বলেছেন। আমরা বলছি না, আমরা তো বলছি এটা করেন, আমরা তো বিরোধিতা করি নাই। আমরা আজকে বলছি যে সংবাদ সম্মেলন সরকার কেন করেছে? যেই বিষয়টাকে তার দলের লোকেরাও মেনে নিতে পারছেন না, কেউ মানে না, কোন স্বার্থে কাকে খুশি করার জন্য এই বিলুপ্ত কোন সচিবালয়? দীর্ঘদিন আমাদের দাবি, ওনারা সংবিধান রক্ষণ বলছেন মানবেন, তো ওনারা এখন সংবিধান লঙ্ঘন করেছেন না। বাংলাদেশে এই প্রথম 3 মাসের কোন সরকার আদালত অবমাননা করেছে। কারণ আদালতে একটা জিনিস এখনো নিষ্পত্তি হয় নাই। সরকার বাহাদুর ওই আওয়ামী লীগের মতো ক্ষমতা আমার হাতে আছে, 2/3 আমি মেজরিটি। তো বলছি 180 দিন সময় আছে, না, যে কোনো বলেছেন। সময় চেঞ্জ করতে কেন পারে। আপনি করলেন? আপনি যে মানুষকে আইন বলে বললেন রুল অফ ল, আইনের শাসন হবে। তো যেখানে সরকার নিজেরাই একটা সুপ্রিম কোর্টের একটা আদেশকে, একটা পেন্ডিং ইস্যুকে নিষ্পত্তি করে ফেলেছেন, ওই দেশের সরকার মানুষকে আইন আদালত শিখানোর মধ্যে কোনো কল্যাণ নাই। বরং রাষ্ট্র যেখানে আদালত অবমাননা করে, সে রাষ্ট্রে মানুষের কখনো একটু আমি আশা করা, আমার কাছে বিচার পাওয়া খুবই এটি কম মানুষ সময়, কখনো যদি চিন্তা করতে আমার পারে কাছে না। একটা প্রশ্ন আছে ডাক্তার রাকিব আল হাসান, সেটা প্রশ্নটা যদিও খুবই আপত্তিকর, যেটা বলেছিলাম রংপুরের পীরগঞ্জে উপজেলা কমিতপুর ইউনিয়ন বিএনপির নেতা আবুল কাশেম ও মহিলা দল নেত্রী মুন্নি বেগমের একটি আপত্তিকর ফোন আলাপ ফাঁস হয়েছে যে বিএনপির কেন্দ্রীয় নেতা আসবে, তার জন্য 16-17 বছরের কিশোরী মেয়ের সন্ধান করার কথা বলেছেন, যদিও দলের পক্ষ থেকে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, এত বড় একটা আপত্তিকর ফোন আলাপ পাশ, অব্যাহতি কেন, বহিষ্কার নয় কেন? বহিষ্কার করেছে, কিন্তু আমি চাই শাস্তি চাই। অব্যাহতির বহিষ্কার করা হয়েছে সম্ভবত তাকে, অব্যাহতি না দিচ্ছে না, আমি দেখলাম, আমি কালকে নিউজে দেখলাম তাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এটা একটা অপরাধ। আমার কথা হচ্ছে কি, এই জিনিসগুলোকে আমরা এন্টারটেইন করতে পারি না। এইসব কথাবার্তাগুলো কি দর্শন বা না না, এইসব আমি আপনাকে বলছি এই জিনিসগুলো যেই করুক না কেন, শুনেন, এই জিনিসগুলো যেই করুক না কেন, হ্যাঁ ডেফিনেটলি আপনার কথার সাথে আমি একমত, আমি ডিসএগ্রি করার কোনো সুযোগ না, আমি করবো না কোনোদিন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ধরেন এই জিনিসগুলা আমি আপনাকে আগে বলছি যে এই জিনিসগুলো আমরা একটা ভিন্ন কালচার দিয়ে চলে যাচ্ছি। এবং ধরেন এই কালচার কেন পলিটিক্সে থাকতে হবে? এই কালচার পলিটিক্সে থাকার কারণে বাংলাদেশের অনেক নারী, যোগ্যতম নারী কিন্তু পলিটিক্সে আসতে চায় না। ইভেন আমরা দেখছি জুলাই আন্দোলনে যে পরিমাণ নারী সক্রিয় অংশগ্রহণ ছিল, এখন কিন্তু সেই পরিমাণ নারী সক্রিয় অংশ নাই। কারণ এক হচ্ছে কি, বট বাহিনীর আক্রমণ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, আবার হচ্ছে কি এখানে আপনার এই ধরনের কাজ। আমি মনে করি যে এই ধরনের কাজগুলা ডেফিনেটলি এই ধরনের কাজে উৎসাহিত করে। এখানে মনে করি যে শুধু তার আপনি বহিষ্কার বলেন, অব্যাহতি বলেন, এগুলো কোনো দিকেই শাস্তি তাকে কমানো যাবে না, তাকে অ্যাপ্রোপ্রিয়েট শাস্তি দেওয়া উচিত, কারণ এটা একটা অপরাধ। এবং আপনি দেখেন এটা কত বড় অপরাধ, চিন্তা করছেন। তাকে তো গ্রেফতারও করা উচিত ডেফিনেটলি। এটা উনি ভালো বলতে পারে কোন আইন আছে কিনা, আমি এই মুহূর্তে আমার জানা নেই রিগার্ডিং কোন কি ল আছে রাষ্ট্রের, কিন্তু সাধারণ মানুষ হিসেবে হ্যাঁ সাধারণ মানুষ আমি বলছি, যেহেতু আমার এই ক্লসটা জানা নাই, এই লটা জানা নাই, তো এই ক্ষেত্রে আমি মনে করি যে ডেফিনেটলি শাস্তি হওয়া উচিত। কারণ এই জিনিসগুলোকে এন্টারটেইন করার কিছু নাই, এটা যে করুক না কেন ভাই, আমরা রাষ্ট্রের জন্য কথা বলি, মানুষের জন্য কথা বলি, তা আমরা যদি এই জিনিসগুলোকে এন্টারটেইন করি তাহলে তো রাষ্ট্র থাকবে না। জি, এবার আমরা আসলে সবাইকে সচেতন হওয়া দরকার। লাস্ট প্রশ্ন যে অ্যাডভোকেট রহমান, সেটা হচ্ছে ডাকসু বিপির একটা বিশাল বিয়ের জমজমাট একটা আলোচনা হয়ে গেল বা অনুষ্ঠান হয়ে গেল, বেশ আলোচিত দেশ জুড়ে। এখন একটা প্রশ্ন বারবার আসছে, একজন স্টুডেন্ট ডাক্তার যদি বলি সাদিক খায়েম, তার এত বড় বিয়ের আয়োজন তিনি কীভাবে করলেন? যদি বলি বউকে স্বর্ণ দেওয়ার বিষয়ও তো আছে, যদি 10 ভরি স্বর্ণও দেওয়া হয় এখন 30 লাখ টাকা লাগবে, তাহলে তিনি এত টাকা কোথায় পেলেন? জামাত, আবার যদি বলি আমাদের বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনির মতো বলি যে জাকাতের টাকা দিয়ে হয়েছে কিনা এসব? শোনেন, এগুলো ওনারা বলে চাঁদাবাজিকে জায়েজ করার চেষ্টা করেন, ঠিক আছে? জাকাত মানুষ সংগঠনকে দেয়, জামাত ইসলামী তার নির্দিষ্ট খাতে জাকাত ব্যয়, মানে আস্থা তৈরি হয়েছে। বাংলার মানুষ এখন জাকাতটা জামাতকে দিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করে, কারণ জামাতের কাছে দৃশ্যমান করে।
ওনারা জোরকে চাঁদা নেন, তো এখন কীভাবে এটাকে জায়েজ করবেন, এই জন্য কাউন্টার দিচ্ছেন। এটা খুবই জঘন্য। ইসলামের শরীয়র একটা বিষয়কে চাঁদাবাজির সাথে তুলনা করে উনি একটা জঘন্য কাজ, এটা বলে যে প্রতিবাদ এসেছে। দেখুন, দ্বিতীয় হচ্ছে মানুষের বিয়েটা ব্যক্তিগত বিষয়। অনেকে তো বলেন যে এখানে উনি দাওয়াত সবাইকে দেন নাই কেন। ডাকসুর বিপি তার জনপ্রিয়তা, যতটুকু জানি তার শ্বশুর পরিবার অত্যন্ত তারা স্বাবলম্বী মানুষ, যতটুকু আমার জানা এটা বড় অংশই হলো ওনার শ্বশুর পক্ষেই করেছেন। কারণ তিনি তো জানেন তার মেয়ে যিনি পাত্র, তিনি দেশের রিনাউন্ড পার্সন, এখন স্বাভাবিকভাবে জেনে শুনে কাজটা করেছেন। স্বর্ণ দিতে হয়নি বউকে? আমরা জানি না, শুনে একজন যিনি বিয়ে শাদী করেন, আপনি গিয়েছেন, দাওয়াত পেয়েছেন? হ্যাঁ গিয়েছে, সবারই সার্কেল থাকে। কে কিভাবে তার বউয়ের কাবির নাম এদিকে আসলে জানার বিষয় আমাদের, কে তাকে দিয়েছে, হতে পারে এগুলো আলোচনার বিষয় হওয়া উচিত না আসলে। এগুলো হলো একটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তো আমরা বের হতে পারছি। একটা জিনিসকে নিয়ে এসে কি করা। কারণ আমি মনে করি তার যে অবস্থানটা, যতটুকু আমি জানি অনেক মেহমান, প্রায় 8-9টা মানুষ সেখানে দাওয়াত খেয়েছে, এবং ওনারা খুব খুশি পাত্রীপক্ষ যে না ওনারা এরকম একটা অবস্থানের আলোকে এত মেহমান খাওয়াতে পেরেছেন। যেন আমি বলি আমার তখন তো আমি খাওয়াতেই পারিনি। আমার মনে আছে আমি বিয়েতে যখন শেষ করে দৌড়ে পালিয়ে আসছি 16 সালে, আমি যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতি, যে তাড়াতাড়ি বেরোন, পুলিশ আসতেছে। আমরা তো খাওয়াইতে পারি না কাউরে, ভাই তার সুযোগ পাইছে, মোস্ট ওয়েলকাম তাকে। আরও খাওয়াতার দরকার ছিল এখানে, বিয়ে এইভাবে হওয়া দরকার, যাতে করে মানুষ জানে যে না এটা জাতীয় বিয়ে সেখানে হয়েছে। এটাকে পজিটিভ বলে নেওয়া দরকার, এটাকে আবার নেগেটিভ সুখ করার কোনো কারণ নাই। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ আলোচনায় ছিলাম, যদিও আমরা রাজনীতিতে মিথ্যাচার কি কৌশলী বিষয় ছিলাম, কিন্তু তারপর আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করছি। বিশেষ করে যে হারে নৃশংসতা চলছে শিশুদের উপর, সেই বিষয়টা দুই আলোচকের মুখ থেকে একটি কথাই বারবার আসছে, যে আসলে সামাজিক আন্দোলন দরকার। যদি বলি একেবারে সেটা শিক্ষাক্ষেত্রে হোক, সেটা বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে হোক, সব দিক থেকে যদি ঐক্যবদ্ধ না হয়, তাহলে আমাদের এদেশের শিশুদেরকে, দেশের এই যে অপরাধগুলো হচ্ছে, অপরাধ থেকে আমাদের দেশের মানুষকে আমরা রক্ষা করতে পারবো। দুই আলোচকই যদিও ভিন্ন দলের, ভিন্ন মতের, কিন্তু এই জায়গায় তারা একমত হয়ে আসছেন। দর্শক, আমরা দুজন আলোচককে অসংখ্য ধন্যবাদ যে আমাদেরকে সময় দিয়েছেন এতক্ষণ ধরে। আবার আপনারাও এই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠান দেখবার জন্য আপনাদের প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে চাই। আগামী সপ্তাহে, অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার একই সময় চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।